মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দুই সহযোগীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ প্রদান, সাক্ষ্য গ্রহণ, জেরা ও যুক্তিতর্ক শেষে মামলাটির রায় ঘোষণা করতে সময় লেগেছে 4 মাস। আন্তর্জাতিক মান নিশ্চিত করে মানবতা বিরোধী অপরাধের ঘটনায় একে দ্রুততম বিচার কাজ শেষ করাকে সরকারের সাফল্য হিসেবে দেখছেন আইনজ্ঞরা। তারা বলছেন, সর্বোচ্চ শাস্তি পেয়েছে শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সরকার আন্তরিক না হলে এত দ্রুততার সাথে তদন্ত শেষ করে আসামিদের বিচারের মুখোমুখি করা সম্ভব ছিল না। 2024 সালের জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বহালে দেয়া হাইকোর্টের রায়ের প্রতিবাদে রাজপথে নামেন শিক্ষার্থীরা। আন্দোলন দমাতে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেয় শেখ হাসিনা। ওই নির্দেশ পেয়েই নিরস্ত্র ছাত্র জনতাকে নির্মূল করতে নির্বিচারে গুলি করে পুলিশ। হেলিকপ্টার থেকে ছোড়া হয় গুলি, যে গুলিতে বাসা বাড়িতে থাকা অনেক শিশু নিহত হয়। আন্দোলনকারীদের চিহ্নিতে ব্যবহার করা হয় ড্রোন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রতিবেদন বলছে, সারা দেশে গুলি ছোড়া হয়েছে 3 লাখ রাউন্ড, যার মধ্যে ঢাকায় ছোড়া হয়েছে 95,000 রাউন্ড তাজা গুলি। পুলিশের পাশাপাশি গুলি ছুড়েছে আওয়ামী ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে প্রাণ হারিয়েছেন প্রায় 2,000 ছাত্র জনতা, আহত হয়েছে 25 থেকে 35 হাজারের মতো। বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে প্ররোচনা, উস্কানি, সম্পৃক্ততা, ষড়যন্ত্র ও ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দেয়া হয় 5 বছরের দণ্ড। অন্তর্বর্তী সরকারের আমলে হওয়া এই বিচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত তদন্ত সংস্থা ও প্রসিকিউশন স্বচ্ছ থেকেছে, কারণ বিচারিক কার্যক্রমের একটা বড় অংশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছে। আজকে যে 2025 সালে যে বিচারটি হলো, 2024 সালে বাংলাদেশে ঘটে যাওয়া সবচেয়ে মর্মান্তিক নারকীয় হত্যাকাণ্ড, যেখানে কমপক্ষে 2000-এর মতো ছাত্র, তরুণ, যুবক বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জীবন দিয়েছে, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ছেড়েছে, শান্তিপূর্ণ আন্দোলনকে বাধাগ্রস্ত করতে, প্রতিহত করতে তৎকালীন প্রধানমন্ত্রী এবং তার সঙ্গে সঙ্গে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এবং তৎকালীন পুলিশ কমিশনার, 3 জনের আইজিপি, 3 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এই ট্রাইব্যুনাল সম্পর্কে রায়ের পরে সবচেয়ে যিনি সংক্ষুব্ধ হতে পারেন তিনি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ আমাদের দেশে সবসময় যে কোনো বিচারে যিনি দণ্ডিত হন তিনিই কিন্তু সবসময় প্রতিক্রিয়া দেয়। কিন্তু এই বিচারের ক্ষেত্রে আমার মনে হয় আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা কিংবা তার সঙ্গে যারা সাজাপ্রাপ্ত অন্য আসামিদের কোনো অভিযোগ থাকার কোনো কারণ নেই। কারণ এই ট্রাইব্যুনালটি তার পিতা করেছিলেন এবং তিনি এই ট্রাইব্যুনালটি কার্যকর করার মাধ্যমে তার রাজনৈতিক প্রতিপক্ষ বলে বিবেচিত অনেক ব্যক্তির বিচার করে সাজা দিয়েছেন। এবং তখন তিনি দাবি করতেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংগঠিত এবং অনুষ্ঠিত বিচার অত্যন্ত স্বচ্ছ ছিল, আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত ছিল। আমি তো মনে করি বর্তমান সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যারা এই বিচার প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত ছিলেন, প্রসিকিউশন টিম থেকে শুরু করে সরকারের আইন উপদেষ্টা এবং আইন মন্ত্রণালয় এবং তাদের সিরিয়াসনেস, তারা আরও বেশি স্বচ্ছ ঠিক আছে। এই কারণে এই বিচারের কিন্তু বড় একটি অংশ আমাদের কিন্তু মানুষ কিন্তু সরাসরি মিডিয়ার মাধ্যমে সম্প্রচারিত হয়েছে। তো মিডিয়ার মাধ্যমে সম্প্রচারিত হওয়ার পরিপ্রেক্ষিতে এই বিচারের স্বচ্ছতা নিয়ে আমার মনে হয় কারো কোনো সন্দেহ থাকার কোনো কারণ নেই। সরকার আইন অনুযায়ী তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিম গঠন করেছে। প্রসিকিউশনের পক্ষ থেকে মানসম্পন্ন সাক্ষ্য প্রমাণ ট্রাইব্যুনালে উপস্থাপনের ফলে দ্রুত রায় এসেছে বলে মনে করেন আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। স্বাধীনভাবে বিচার কাজ পরিচালিত হয়েছে, এখানে সরকার হস্তক্ষেপ করে নাই। সঠিক সাক্ষ্য প্রমাণ ছাড়া বিচার সঠিকভাবে করা যায় না। এখানে যতটুকু আমরা পত্রপত্রিকায় দেখেছি
আর কিছুটা রিসার্চ পারপাসে দেখছি, তাতে মনে হয়েছে যে প্রসিকিউশন পক্ষ কোয়ালিটি এভিডেন্স বলতে যেটা বোঝায় সেটা তারা কোর্টে উপস্থাপন করার চেষ্টা করেছে। বিশেষ করে ফোন কমিউনিকেশন, সায়েন্টিফিক এভিডেন্স, বিভিন্ন হাসপাতাল থেকে পোস্টমর্টেম রিপোর্ট, একই সাথে সরাসরি যারা ভিকটিম ছিল, ভিকটিম পরিবার এবং ভিকটিমরা নিজে এসে সাক্ষী দিয়েছে। এই বিবেচনা করলে এখানকার কোয়ালিটি অফ এভিডেন্স ওয়াজ গুড। সুতরাং আমার বিবেচনায় স্ট্যান্ডার্ড বা ইন্টারন্যাশনাল কোনো প্রসিজিওরের ভায়োলেশন হয়েছে এটা আমি বাইরে থেকে দেখতে পাইনি। গত বছরের 14ই আগস্ট শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দাখিল করে জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারের সদস্যরা। সেসব অভিযোগ যাচাই বাছাই করে বিবিধ মামলা করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। পূর্ণাঙ্গ তদন্ত শেষে গত 12ই মে হাসিনা সহ 3 জনকে অভিযুক্ত করে ফরমাল চার্জ দাখিল করেন তদন্ত কর্মকর্তা। 10 জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটরের সূচনা বক্তব্যের পরই শুরু হয় সাক্ষ্য গ্রহণ। 28 কার্যদিবসে 54 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা সমাপ্ত হয়। সাক্ষ্য দিয়েছেন জুলাই গণ আন্দোলনে নিহতের স্বজনরা, আহত জুলাই যোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, ইতিহাসবিদ ও গবেষক, ফরেনসিক এক্সপার্ট, চিকিৎসক ও জব্দ তালিকার সাক্ষীরা। দালিলিক প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয় শেখ হাসিনার 4টি গুরুত্বপূর্ণ ফোন আলাপ, যেগুলো তারই অজান্তেই রেকর্ড করেছিল জাতীয় প্রতিষ্ঠান এনটিএমসি। ট্রাইব্যুনালে সেগুলো বাজিয়ে শোনানোর পাশাপাশি প্রদর্শন করা হয় পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর নির্মমতার অসংখ্য ভিডিও ক্লিপ। যেসব ভিডিও ক্লিপে উঠে এসেছে পুলিশ কিভাবে খুব কাছ থেকে নিরস্ত্র সাধারণ ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। যেসব হত্যার বিচার শেষ হলো সর্বোচ্চ শাস্তি প্রদানের মধ্য দিয়ে। আপনারা জানেন 2024 সালে দীর্ঘ 36 দিনের আন্দোলন হয়েছে সারা বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন। সেই আন্দোলন ছিল গণতন্ত্রের জন্য, সেই আন্দোলন ছিল ভোটাধিকারের জন্য। সেই আন্দোলন করতে গিয়ে সহস্রাধিক মানুষ নিহত হয়েছে। সেই নিহত হওয়ার ফলে ফ্যাসিস্ট এই দেশ থেকে বিতাড়িত হয়েছিল এবং বিতাড়িত হওয়ার পর সকলের, সারা বাংলাদেশের মানুষের একটাই দাবি ছিল যে এই ফ্যাসিস্টের বিচার এবং যত দ্রুত এই বিচারটা নিশ্চিত করা যায়। আপনি জানেন যে বিচার করতে গেলে কালকে দ্রুত কিছু করার নিয়ম নেই, একটা আদালতে নির্ধারিত পন্থায় যেতে হয়, তদন্তের মাধ্যমে যেতে হয় এবং বিচারিক একটা প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে 1 বছর পর, প্রায় 1 বছর 2-3 মাস পর এই বিচারের রায় আমরা পেয়েছি এবং আমি নিঃসন্দেহে বলবো যে এই বিচার প্রক্রিয়া খুব দ্রুততম সময়ে আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করে সরকার এই বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে এবং মাননীয় আদালতে দেশবাসী কাঙ্ক্ষিত রায় পেয়েছে।